আসসালামু আলাইকুম। আমাদের সাথে আজকে আবার একজন শিক্ষার্থী যুক্ত হয়ে গিয়েছে। আমাদের সাথে এখন যুক্ত আছে মেহেরুন মুন। মেহেরুন মুন আমাদের পরিচিত শিক্ষার্থী এবং আমাদের সাথে দীর্ঘ সময় সে আমাদের কোর্সে যুক্ত ছিল এবং আলহামদুলিল্লাহ সে একটি নার্সিং ইনস্টিটিউটে চান্স পেয়েছে। আমরা প্রথমেই মেহেরুনের কাছে চলে যাব যে তার পরিচয় সম্পর্কে যদি একটু জানাতো। পরিচয় বলতে কোথায় চান্স পেয়েছো, তোমার মেরিট পজিশন কত ছিল, মেরিট নাম্বার কত ছিল, জিপিএ কত ছিল, ইত্যাদি ইত্যাদি একটু যদি আমাদেরকে জানাতে। জি, আসসালামু আলাইকুম সবাইকে। আমি হচ্ছে মেহেরুন মুন। আমার কোর্স ছিল ডিপ্লোমাতে। আমি বাগেরহাট নার্সিং ইনস্টিটিউটে চান্স পেয়েছি। আমার মেরিট পজিশন ছিল 785। নাম্বার আসছিল 119.4। আমার হচ্ছে জিপিএ মার্ক ছিল 46.4। 40.4, তার মানে হচ্ছে যদি এটা 50 থাকতো তাহলে 700 থেকে আরো উপরের দিকে যাওয়ার সুযোগ ছিল। যাক, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ চান্স পাওয়াটাই গুরুত্বপূর্ণ বিষয়। এবং এটা যারা একটু দ্বিধায় আছে যে আমার জিপি একটু কম কিংবা একেবারেই 50 নেই, আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে জিপিএ কম মানেই 50-এর কম, সেটা 49ও কম, আবার 48ও কম, যেটা তোমরা অধিকাংশ শিক্ষার্থীরা মনে করে থাকো। এটা কিন্তু আসলে একটা মিথ। এটা মেহেরুন আরো একবার প্রমাণ করে দিল। আচ্ছা, মেরুন, একটু যদি প্রথমে জিজ্ঞেস করি যে তোমার আসলে অ্যাডমিশন জার্নি বা অ্যাডমিশন যাত্রাটা কেমন ছিল, এটা আর কি প্রথম প্রশ্ন, এবং এটা একটু আগে উত্তর করো, এরপর আমরা পরবর্তী প্রশ্নে যাব। আমি সেকেন্ড টাইমার ছিলাম। ফার্স্ট টাইমে বিএসসি তে ট্রাই করেছিলাম। আমার জিপিএ যেহেতু কম, এমনিতে আমি বিবেইনের ফার্স্ট টাইমে ফুল কোর্সে ছিলাম। এই জন্য আমার হচ্ছে প্রিপারেশন খুব আলহামদুলিল্লাহ ভালো ছিল। জিপিএ যেহেতু কম ছিল এই জন্য হয়তো বা আসে নাই বা লাক ফেভার করে নাই। এডমিশন অনেকটা যদিও লাকের উপর ফেভার করে। এরপর হচ্ছে সেকেন্ড টাইমে আমি হচ্ছে আর ওইভাবে চেষ্টা করি নাই বিএসসির জন্য। একসাথে হচ্ছে ডিপ্লোমায় ট্রাই করছি। আর সেকেন্ড টাইমেও আমি বিব্রেইন আর কি বেছে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমার জার্নিটা বিব্রেইনের সাথে খুব ভালো ছিল। ভাইয়ারা অনেক বেশি সাপোর্টিভ ছিল। ক্লাসগুলো রেগুলার করতাম। তো হচ্ছে এক্সাম গুলো দিতাম। তো সবকিছু মিলাইয়া আমি যেহেতু বিএসসি তে ছিলাম, সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল দুইটাই, এর জন্য ডিপ্লোমাতে আমার জন্য একটু সহজ ছিল। আর হচ্ছে আমি রেগুলার লেখাপড়া করতাম। এরপর হচ্ছে আলহামদুলিল্লাহ আমার আল্লাহকে একটা চান্স দিয়েছি। আচ্ছা, তো আমাকে যদি একটু বলতা যে তুমি তো আমাদের সাথে দুইবারই যুক্ত ছিলে, ফার্স্ট টাইমার কোর্সে, সেকেন্ড টাইমে সেকেন্ড টাইমার কোর্সে, রাইট? জি জি ভাইয়া। আচ্ছা, আমাকে একটু যদি প্রথমেই বলতা যে ধরো আমরা তোমাদেরকে, তুমি আমার সাথে প্রথমবারে যুক্ত ছিলে এবং সেখানে তুমি একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট দিয়ে যুক্ত হয়েছো, এবং সেখানে আমরা কিন্তু তোমাদেরকে আহ, যথেষ্ট ম্যাটেরিয়াল দিয়েছি। আবার দ্বিতীয়বারও তোমাদেরকে আমরা ম্যাটেরিয়াল দিয়েছি এবং সেটা ছিল অসংখ্য, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে 561 প্লাস ছিল আমাদের ম্যাটেরিয়ালস এর পরিমাণ। তোমার কি মনে হয় যে শুধুমাত্র ম্যাটেরিয়ালস হলেই তুমি পড়াশোনা করে চান্স পাওয়া সম্ভব, নাকি এর পিছনে গাইডলাইন, অভিজ্ঞতা কিংবা প্রশ্ন প্যাটার্ন ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো গুরুত্বপূর্ণ? কোনটা গুরুত্বপূর্ণ তোমার মনে হয়, যেহেতু তুমি দুইবারই সেম ম্যাটেরিয়াল না হোক একটু আপডেটেড ম্যাটেরিয়াল ছিল, বাট ম্যাটেরিয়াল ছিল, কিন্তু এবার অভিজ্ঞতা, তারপরে শিক্ষক মন্ডলী ইত্যাদি ইত্যাদি, মানে বলা যেতে পারে যে অভিজ্ঞতা কিংবা গাইডলাইন এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ? অবশ্যই ভাইয়া, আমার অনেক ফ্রেন্ড আছে যারা হচ্ছে অনেকটা লেখাপড়া করছে, বাসায় বসে চেষ্টা করছে, অফলাইনে কোচিং করছে, কিন্তু অনেকের চান্স হয় নাই শুধুমাত্র এই গাইডলাইনের অভাবে। আমি তাদের কাছ থেকে শুনতে পেরেছি যতটা জানছি। এবার হচ্ছে আমার যে সব থেকে ভালো লাগছে এইটাই, অনেকে আমাকে আমি যেহেতু অনলাইনে ক্লাস করছি, আমার ফ্যামিলিও বলছে ইভেন যে বাসায় বসে কোচিং করতেছিস কি হবে আল্লাহ জানে, চান্স হয় কিনা এরকম। কিন্তু আমার তো দৃঢ় বিশ্বাস ছিল যে ভাইয়েরা নিত্য নতুন এক একটা জিনিস নিয়ে আসতো, গাইডলাইন দিত, এইভাবে এভাবে করা যেত। এরপর হচ্ছে বিভিন্ন সময় এক একটা হচ্ছে প্রতিযোগিতার আয়োজন করতো। এই জিনিসগুলো আমার কাছে খুব আমার পড়ালেখার উপরে অনেক বেশি প্রভাব ফেলছে। মানে একটা নতুন আগ্রহ পেতাম যে এটা করতে হবে, এটা পরে এটা করতে হবে। নোট সাবমিটের যে একটা ছিল, ওইটা অনেক বেশি আমার কাছে হেল্পফুল ছিল। সবকিছু মিলে আমার কাছে মনে হয় গাইডলাইনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি আসলে এটাই তোমাদের থেকে, যারা আমাদের সাথে ইতিমধ্যে চান্স পেয়েছো, যেটা বলতে চাচ্ছিলাম। এবং খুব ভালো হলো যে তুমি আমাদের সাথে দুইবার যুক্ত ছিলে, এই বিষয়টা উল্লেখ করেছো। কারণ আমরা তোমাদেরকে যেই ম্যাটেরিয়াল গুলো দেই সেটা সবার জন্যই প্রযোজ্য, সেম। কিন্তু এই ম্যাটেরিয়াল গুলো ব্যবহার করে কেউ চান্স পাবে কিনা সেটা আসলে নির্ভর করছে আমরা তোমাদেরকে কিভাবে গাইড করছি, এবং তুমি সেই গাইডলাইনটা ঠিকভাবে নিতে পারছো কিনা। এবং এখানে অভিজ্ঞতা বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোমার কি মনে হয় না যে তুমি প্রথমবারে একটা মানে ফলাফল অর্জন করেছিলে, এরপর দ্বিতীয়বার চেষ্টা করার কারণেই তোমার প্রথমবারের থেকে ফলাফলটা অনেক ভালো হয়েছে? এটা যদি আমাকে একটু বলতা যে এই অভিজ্ঞতাটা তোমার আসলে কতটা হেল্প করেছিল। জি ভাই, অভিজ্ঞতা অনেকটা ইম্পর্টেন্ট। কারণ আমার প্রথমবারে আমি অতটা বুঝতে পারছিলাম না যে কিরকম কি পরীক্ষা হবে বা প্রশ্ন প্যাটার্ন কিরকম হতে পারে, কোশ্চেন কোন জায়গা থেকে বেশি আসতে পারে। এবার প্রথমবার যেহেতু হয় না, আমার এক্সপিরিয়েন্স এর জন্য 1 বছর বেশি
সেকেন্ড টাইম আমাকে অনেক খুব কম পড়লেও হয়েছে এরকম না, যে আমি যখন বুঝতে পারছি যে এখানে এইসব জিনিস ইম্পর্টেন্ট বেশি, আমি ওইসব দিকে ফোকাস দিছি। এই কারণে আমার হচ্ছে সহজ হয়ে গেছে সেকেন্ড টাইম চান্সটা। জি, আলহামদুলিল্লাহ। এখন তুমি যদি আমাকে একটু বলতা যে ধরো বিব্রেইনার গত 3 থেকে 4 বছর তোমাদের জন্য সাপোর্ট দিয়ে যাচ্ছে, এবং তোমাদের আগের ব্যাচে আমরা প্রায় 1620 প্লাস শিক্ষার্থী আমাদের আলহামদুলিল্লাহ চান্স পেয়েছিল, এবং এর আগের বছর 1036, এর আগের বছর 520। তো তোমার কি মনে হয় না যে একজন নার্সিং শিক্ষার্থী সে যদি পরিপূর্ণভাবে তার চান্সটা পেতে চায়, তাহলে আসলে তার এই অভিজ্ঞতাগুলো নিয়ে তার আসলে সামনে আগানো উচিত কিনা, একটু যদি বলতা। জি অবশ্যই ভাইয়া, সবকিছুর অভিজ্ঞতা দরকার আছে। সেকেন্ড টাইমে যারা দিছে তারা হয়তো এই বিষয়ে অনেক ভালো করে বুঝতে পারবে। আর গাইডলাইন, অভিজ্ঞতা সবকিছু মিলাইয়া দরকার আমাদের সবার, অনেকের দরকার আমাদের বি ব্রেইনারের গাইডলাইনের জন্য অন্তত হলেও। আচ্ছা, তুমি একটা খুব সুন্দর জিনিস এখানে মেনশন করেছো যে আমরা তোমাদেরকে নানা ধরনের ক্যাম্পেইন, নোট শেয়ারিং ইত্যাদি ইত্যাদি তোমাদের সাথেই করতাম। আচ্ছা, এখন ইন টোটাল একদম খুবই আমরা বলতে পারি সেন্সিটিভ একটা প্রশ্ন, যে তুমি যেই পরিমাণ টাকা দিয়ে, আমাদের মনে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা তোমাদের যেই পরিমাণে সাপোর্ট দেই, আমরা এর কাছাকাছি না হোক, এর বেশ দূরবর্তী একটা তোমাদের থেকে আমরা একটা পেমেন্ট নিই। তোমার কাছে কি মনে হয়েছে, বা তোমার ফ্যামিলি তোমাকে কি বলেছে যে এই যে পেমেন্টটা তোমরা আমাদেরকে করেছো, এটা আসলে তোমার কাছে কি মনে হয়েছে, যে এটা অর্ধি নাকি হচ্ছে অর্ধি হয়নি? আমি একদম আমার অনেস্টি মনের থেকে বলতেছি ভাইয়া, আমি ভর্তি হয়েছি যে পেমেন্ট থেকে। আমি তো সবাইকে এটা বলি যে তুমি এটা উঠাইতেও পারো, এমন এমন সুযোগ আছে। বিভিন্ন সময় আমাদের যে এক একটা নতুন করে ক্যাম্পেইন করা হয়, যে বিভিন্ন সময় মেধাবৃত্তি, গত বছর টপ চির মেধাবৃত্তি করেছিল, আমি সেখানে ষষ্ঠ পজিশনে ছিলাম। তো আমি ওইখান থেকে আমার অর্ধেক ফি উঠাইতে পারছিলাম। এবার বিভিন্ন সময় আর যেগুলা করে গাইডলাইন দেয়, এরপর হচ্ছে আমাদের যে অ্যাপস এর পরীক্ষার যে বিষয়টা, রেগুলার যে পরীক্ষা নেওয়া হয়, ক্লাসের বিষয় তো আলাদা ছিল, তারপর বই দেয়, এই বইগুলো অনেক বেশি ইফেক্টিভ ছিল আমাদের রেজাল্টের জন্য। তো সবকিছু মিলাই আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে। আর যে ফিটা রাখা হয়েছে আমার মনে হয় না এটা খুব বেশি। সব মিলাইয়া সবকিছু ভাই আমার কাছে অনেক ভালো লাগছে। বি ব্রেইনার অলওয়েজ বেস্ট। আচ্ছা, এই যে দেখো, আমি তোমাকে যদি এই মুহূর্তে, জাস্ট এই মুহূর্তে, এখন বাজে হচ্ছে 4টা 33, এই মুহূর্ত থেকে যদি শুরু করি যে আমরা আসলে তোমাদেরকে কি কি সাপোর্ট দিয়েছি, অন্তত পক্ষে 45 বাজবে। বাট তখন আমাকে ভাই বলবে যে আমি তোকে বলছি যে স্টুডেন্ট কি বলে সেটা শোনার জন্য, বাট এই মুহূর্তে আসলে আটকাতে পারছি না। যেমন আমি যদি শুরু করি যে তোমাদের অন্যদের থেকে আমরা আসলে তোমাদেরকে কি বেশি দিচ্ছি, প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে যে আমরা তোমাদেরকে যে বইটা দিই, আমরা অনেক প্রতিষ্ঠানের বই আমরা এনে দেখেছি। সেখানে তারা তো অনেক ধরনের তোমার হচ্ছে কোর্স চালায়, এবং সেখানে তারা মেডিকেলের কোর্সের একটা অংশই তোমাদের নার্সিং এ ঢুকিয়ে দেয়, অথবা ভার্সিটির একটা অংশই নার্সিং এ ঢুকিয়ে দেয়, এবং তাদের জন্য সহজ জিনিসটা। বাট আমি যদি তোমাকে বলি যে আমরা আসলে তোমাদের সেশনের বইটা তৈরি করার জন্য লিটারালি 3 মাস হচ্ছে আমরা একটানা কাজ করেছি, এবং তোমাদের যে এবার সাধারণ বিজ্ঞান বইটা, আমি আগের কোন একটা ইন্টারভিউতে বলেছিলাম যে আমি এবার চেয়েছিলাম যে আমি সাধারণ বিজ্ঞান, জীববিজ্ঞান অংশ থেকে কি কি চান্স, মানে প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে আমি সুন্দরভাবে মানে দেখে দিব, এবং দেখতেছি যে আমি হচ্ছে 29টা 22টা, সরি 19টা প্রশ্নের 19টা প্রশ্নই এক্সাক্ট, মানে একদম এক্সাক্ট লেখা। এভাবেই হচ্ছে আমার প্রশ্ন এসেছে, এবং আমি ওই প্রশ্ন দেখা মাত্রই বুঝতে পারতেছি যে আমি এটা কোন অধ্যায়ের কোন অংশে দিয়েছি। এবং আমার মনে হয় যে সাধারণ বিজ্ঞানের মতো এত অর্গানাইজড বই বিব্রেইনারও নেই, একদম সহজ কথা। তো এভাবে প্রত্যেকটা জিনিস আমরা তোমাদেরকে ওইভাবেই দিয়েছি, যাতে করে হচ্ছে আমরা তোমাদেরকে চান্সটা নিশ্চিত করতে পারি। রাইট? এটা গেল প্রথম বিষয়। দ্বিতীয় যে বিষয়টা আসবে সেটা হচ্ছে বিব্রেইনার অ্যাপ। অনেক প্রতিষ্ঠান আছে তাদেরকে অ্যাপে, মানে এক্সাম দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় ঘুরে ক্লিক ক্লিক করতে করতে, ওই যে তোমরা মুভি ডাউনলোড করো না, মুভি ডাউনলোড করার সময় অ্যাড আসে, কেটে আবার ঢুকতে হয়, আবার এরকম কাইন্ড অফ। বাট তোমরা এখানে নোটিফিকেশন আসতেছে, ক্লিক করতেছে, ঢুকে স্টার্ট নাও একটা কনফার্মেশন ক্লিক করে তুমি হচ্ছে এক্সামে চলে যেতে পারছো, এবং সেই এক্সামটা তুমি আবার ডাউনলোডও করতে পারছো। তো এত কিছুর পরে তোমার কি মনে হয় না যে বি ব্রেইনার আসলে চান্সের নিশ্চয়তা দেওয়ার জন্য তোমাদের থেকে যে পেমেন্টটা, বা যেই বলা যেতে পারে টাকা, কিংবা হচ্ছে যেই রিসোর্স, সবকিছু তোমাদের থেকে মানে দিচ্ছে বা নিচ্ছে, এটা কি তুমি কি বিশ্বাস করো কিনা, একটু যদি বলতে। বি ব্রেইনার অবশ্যই চান্সের উপর বেশি ফোকাস করে, স্টুডেন্টের উপর অনেক বেশি তাদের দৃঢ় বিশ্বাস আছে যে তারা যে সার্ভিসটা দিচ্ছে স্টুডেন্ট ঠিকভাবে সেটা নিতে পারবে এবং চান্স নিশ্চিত করতে পারবে।
রাইট, এই যে তোমার একদম সহজ কথা বা ছোট যে কথাটা তুমি বললা, এটা আসলে সবকিছু প্রমাণ করে দেয়। সো আমি যদি তোমাকে বলি যে বিব্রেইনার তোমাদের আসলে, তুমি এই যে লম্বা সময় তুমি ফার্স্ট টাইমার থেকে সেকেন্ড টাইমার পর্যন্ত ছিলা, এই লম্বা সময় তোমার কি কখনো মনে হয়েছে যে বিব্রেইনার কোনো বিদ্বেষ পোষণ করে, কিংবা হচ্ছে বিব্রেইনার অন্য কাউকে ছোট করে কথা বলছে, বা একটা স্টুডেন্টকেও ছোট করে কথা বলছে, বা আরেকজন শিক্ষককে বা প্ল্যাটফর্মকে ছোট করে কথা বলছে, এমন কখনো তুমি কোনো শিক্ষকের কথায় বা কোনো আর মানে কারোর কথায় তুমি হচ্ছে পেয়েছো কিনা, একটু যদি বলতা। একদমই না ভাইয়া, আমি আরো প্রতিটা বিষয়ে বিব্রেনের অবাক হই যে মানুষ কিভাবে এতটা এরকম হতে পারে। সবসময় তারা হচ্ছে মানুষকে আরো যত পারা যায় ও ভালো করে দেখছে, ভালো চোখে দেখছে কিভাবে নিজেরা আগানো যায়। মানুষকে কি করছে সেটা দেখে না, নিজেরা কিভাবে আগাতে পারে, নতুন কিছু নতুনত্ব অ্যাড করতে পারে, শিক্ষার্থীদের ভালো হয়, এটা অবশ্যই তাদের ফোকাসে ছিল। রাইট, আমরা আসলে অনেক সময় কিছু ব্যাপারে দুঃখ লাগে, যে কারণে হচ্ছে তুমি খুব সুন্দর করে কথা বলো, এবং তোমাদের ক্লাস পারফরমেন্স দেখেই আসলে আমরা এভাবে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকি। সো এ কারণেই আসলে তোমাকে প্রশ্নটা করা, যে আলটিমেটলি বি ব্রেইনারের কাছে তুমি যখন ভর্তি হয়েছো, দুইবার তুমি আমাদের ফুল কোর্সে ছিলে। ফুল কোর্স মানে হচ্ছে তুমি দুইবার বই নিয়েছো, দুইবার ফুল পেমেন্ট করেছো, সবকিছু তুমি দুইবার করেছো। তো তোমার কাছে কি মনে হয়নি যে প্রথমবার আমি পারলাম না বি ব্রেইনার থেকে, দ্বিতীয়বার তাহলে বি ব্রেইনারকে বাদ দিই, নতুন একটা 2000 টাকা, 2500 টাকা, 500 টাকার কোর্স আছে, সেখানে ভর্তি হয়? এটা তোমার কখনো মনে হয়নি? না ভাইয়া, প্রথমবার আমি যখন প্রথম ভর্তি হয়েছিলাম তখন আমি এতটা চাপ দিছিল বিব্রেন, আর আমার অনেক খারাপ লাগছিল যে আল্লাহ এত চাপ আমি কিভাবে সামলাবো। তো পরবর্তীতে সেকেন্ড টাইমে আমার ওইভাবে সমস্যা হয় নাই, কিন্তু আমার মনে হয় না যে তাদের সার্ভিসে কোনো সমস্যা হয়েছে এই জন্য আমার চান্স আসে না। আমি নিজেই বুঝতে পারছি যে আমার নিজের কারণে চান্সটা হয় নাই। এরকম আরো পোস্ট দেখছিলাম যে কি কারণে চান্স হয়নি এটাকে খুঁজে বের করো, তো আমি খুঁজে বের করছি যে নিজের আমার দোষের জন্য চান্সটা হয় নাই। এরপর হচ্ছে ভাবছি যে বিব্রেইনা যেহেতু প্রথমবার ছিলাম, আমি ভাবি না কখনো যে অন্য জায়গা যাব। এই জন্য আমি ওইখানে অন্য জায়গায় যাই নাই, আবার নতুন করে বিব্রেইনারি ভর্তি হয়েছি, আবার তাদের সাথে আমার জার্নিটা পূরণ হয়েছে। আমি চেয়েছিলাম আমার সম্পূর্ণ জার্নিটা তাদের সাথে থাকতে, আমার সফলতা শেয়ার করতে। আমি খুবই ভাইয়া গত বছর আমি চেয়েছিলাম, এবছর আমার পূরণ হয়েছে, অনেক ভাই খুশি, অনেক খুশি। হ্যাঁ, তোমার নাম্বার হচ্ছে আমাকে পান্থ দিয়েছে। সো পান্থকে ধন্যবাদ তোমাকে খুঁজে বের করার জন্য। সো এখন আরেকটা ছোট প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে ইন টোটাল তুমি যদি হচ্ছে বিবিআরকে বলা যায় যে এই যে তোমার, আমরা তো তোমাদেরকে কমিটমেন্ট দেই যে 150 প্লাস ক্লাস, 150 প্লাস এক্সাম, এই কয়টা বই, এই কয়টা রিসোর্স, ইত্যাদি ইত্যাদি, তোমার কি মনে হয়েছে কখনো যে আমরা কমিটমেন্টের থেকে কম দিয়েছি? একদমই না ভাইয়া, কমিটমেন্ট থেকে বেশি দিচ্ছেন, অনেক বেশি দিচ্ছেন। এটাই আসলে আমরা, আমাদের তামিম ভাই যে ব্যাপারটা করে সেটা হচ্ছে, আমরা ভাইকে বলি যে ভাই এটাও তো ইনক্লুড করা যায় আমাদের পোস্টারে, কিংবা হচ্ছে ওদেরকে দিব। ভাইয়ের কথা হচ্ছে যে আমরা প্রয়োজন অনুসারে, আমাদের যদি প্রয়োজন মনে হয় যে না আমরা এইখানে একটা স্টুডেন্ট আমাদের থেকে 8,000 টাকায় ভর্তি হয়েছে, বাট আমার মনে হচ্ছে যে এখন যদি খরচ করি সেটা 9,000 ক্রস করে যাবে, কিন্তু আমরা দিব। কিন্তু সেটা যদি আমরা না দিতে পারি তখন তো আমাদের জন্য বিপদ। তো এই কারণে আমরা কমিটমেন্ট যতটুকু প্রয়োজন অতটুকু রাখবো, কিন্তু এর অনেক বেশি আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে ইনশাল্লাহ দিব। তো এটাই কিন্তু আমাদের একটা বড় অ্যাসেট, এবং আমরা বিশ্বাস করি এটার কারণেই তোমাদের মতো অসংখ্য শিক্ষার্থী দেশের বিভিন্ন জায়গা থেকে আসলে প্রতিনিয়ত আমাদের ভরসা করতে পারে এবং চান্স নিশ্চিত করতে পারে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে একজন শিক্ষার্থী ধরো 2025-26 সেশনে কোনো কারণে সে হচ্ছে হয়তো বা ফেল করলো বা হচ্ছে ব্যর্থ হলো, আসলে দ্বিতীয়বার তার আসলে ভরসা করা উচিত কিনা, বা দ্বিতীয়বার তার আসলে ঘুরে দাঁড়ানোর জন্য কি প্রয়োজন, এটা যদি আমাদেরকে একটু বলতা। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, আমিও যেহেতু সেকেন্ড টাইমার, যাদের এবছর চান্স হয়নি, আমার মতে সরকারিতে আবার নতুন ভাবে শুরু করবে। আর যদি সেরা ভাবে শুরু করতে চায়, যে চান্স নিশ্চিত অবশ্যই করতে হবে, সেই রকম যদি তার নিজের প্রতি দৃঢ় বিশ্বাস থাকে, অবশ্যই বিব্রেইনারকে বেছে নিতে হবে। কারণ তার শুধু পড়লেই হবে না, কোনটা কোনটা পড়তে হবে, কোনটা কোনটা বেশি ইম্পর্টেন্ট, এগুলো বোঝার জন্য, ভালোভাবে গাইডলাইনের জন্য, শেষ সময় কি পড়তে হবে। ভাইয়ের যে লাস্ট দিকে আমাদের যে হট সাজেশন গুলো দিয়েছিল, অনেক বেশি ইফেক্টিভ ছিল। এমন হয়েছে যে একটা লাইন আছে, ওই ওই লাইনেই সেম সোজা প্রশ্ন আসছে আমাদের এবার সাধারণ বিজ্ঞানে, একদম লাইন থেকে প্রশ্ন আসছে, যেটা দিচ্ছে হট সাজেশন, একদম হুবাহু কোয়েশ্চেন আসছে। আমার সব থেকে বেশি সাধারণ বিজ্ঞান এবার পরীক্ষা ভালো হয়েছে। আর তো বলবো সব মিলাইয়া, যে যদি সেরা ভাবে প্রস্তুতি তার নিশ্চিত করতে চায়, অবশ্যই বিজ্ঞানকে বেছে নিতে হবে।
রাইট, আমি জানি যে তোমরা আসলে আলটিমেটলি ঘুরে ফিরে আমাদের উপরে দায় দিয়ে দিবে যে ভাইয়া আপনারা নিয়ে নিন, আপনারা নিয়ে তারপরে তাদেরকে চান্স পেয়ে দিন। বাট কোনো সমস্যা নেই, তোমাদের এই ভরসা আমরা রাখবো এবং আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যেন এই যে ভরসা তোমরা আমাদেরকে করো। এবং তোমরা কিন্তু আমাদের থেকে, হয় না যে অন্যান্য প্ল্যাটফর্মে যে তুমি অ্যাডমিশনে চান্স পেয়েছো, ঠিক আছে, ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ, কিন্তু আমরা কিন্তু সেই জিনিস তোমাদেরকে করবো না। তোমাদের সামনে ফাউন্ডেশন কোর্স আছে, ফাউন্ডেশন কোর্স কমপ্লিট করে তোমরা নার্স হয়ে যাবা, এরপরে তোমাদের জন্য লাইসেন্সিং এক্সাম আছে। সো আলটিমেটলি আমাদের ইকোসিস্টেমটাই এমন। সো আমাদের ইকোসিস্টেম থেকে যে সর্বোচ্চ পরিমাণ চান্স পাবে, এটা তো এটা পাগলেও বুঝবে, রাইট? সো এই জি জিনিসটাই আসলে তোমাদের থেকে আমরা চাই, যে তোমরা যদি এভাবে মানে সিরিয়াস না হতে, তাহলে কিন্তু আমাদের পক্ষে কষ্টসাধ্য হয়ে যেত। কারণ তোমাদের ইচ্ছা ছিল, আমরা সেই ইচ্ছাটাকে পুশ করতে পেরেছি, এবং এ কারণেই কিন্তু আমাদের পক্ষে তোমাদের জন্য চান্সটা নিয়ে আসা সম্ভব হয়েছে। এবং সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয় এই ভরসাতেই যে আমরা চান্স পাবো। এরপরে কি চান্স পায় না? অবশ্যই অসংখ্য শিক্ষার্থী আমাদের থেকে চান্স পায়নি, কিন্তু তাদের যে ল্যাকিংস গুলো ছিল, সেই ল্যাকিংস গুলোকে আমরা পূরণ করার জন্য আবার কিন্তু মাঠে নেমে পড়েছি, এবং আগামী 13 তারিখে কিন্তু আমাদের কোর্স লঞ্চ হবে। সো এর আগে আমরা কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীকে কিভাবে পড়তে হবে, কিভাবে তারা পড়তে পারে, কিংবা হচ্ছে তাদের এই গ্যাপ গুলো কিভাবে পূরণ করবে, সেগুলো নিয়ে তাদেরকে আমরা যথেষ্ট পরিমাণে কনসাল্ট করেছি। সো এই বিষয়গুলো তোমার আসলে কেমন লাগে, যে আমরা আসলে ইকোসিস্টেমটা তোমাদের জন্য যে দাঁড় করিয়ে দিয়েছি, শুধুমাত্র কোর্স না, কোর্সের বাইরে তোমাদের ফ্রি ক্লাস, ফ্রি কনসালটেন্ট, ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলো যদি একটু বলতে, যে কেমন লাগে তোমার আসলে। জি ভাইয়া, আমি বলি, আমার সব থেকে বেশি ভালো লাগছে যে অনেকগুলো কোচিং আছে, তারা হচ্ছে এখনো যে যাদের কোচিং থেকে যারা চান্স পেয়েছে তাদের নিয়ে পড়ে আছে, কিন্তু যাদের চান্স হয় নাই তাদের কথা এখনো ওইভাবে ভাবা শুরু করে নাই। তো আপনারা যে এটা নিয়ে আবার নতুন করে, এবছর বইতে অনেক কিছু অ্যাড করছে, যেমন হচ্ছে আমাদের বাংলা এবার হচ্ছে ক্লাস 6 থেকেও অনেক কোয়েশ্চেন করছে, তো আপনারা সেটা নিয়ে এর মধ্যে শুরু করে দিয়েছেন, নতুন বই করা শুরু করছেন, নতুন কোর্স আনার জন্য চিন্তা ভাবনা করতেছেন। এটা অনেক বেশি আমার কাছে ভালো লাগছে, সময় নষ্ট করতেছেন না। আপনাদের কাছ থেকে তো স্টুডেন্ট এটাই আশা করে, আপনাদের কাছে সর্বোচ্চ হাই কিভাবে আগানো যায় এটাই সব থেকে বেশি আশা করে। Correct. এবং তোমাদের এই ভরসাগুলোই আমাদেরকে আসলে সহজ করে দেয় আমাদের যাত্রা। যাই হোক, তোমার থেকে অনেক সুন্দর সুন্দর কিছু কথা শুনলাম, এবং আমাদেরও কিছু কথা, আমার কথা বিশেষ করে তোমার সাথে শেয়ার করলাম। তো এখন সর্বশেষ যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে, ইন টোটাল তোমার আসলে ভবিষ্যৎ প্ল্যান কি? এবং মানে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এমন যে তুমি যাই করো না কেন, তুমি যদি এই মুহূর্তে ডাক্তারিতে চান্স পেতা, তোমাকে যে বলা হতো যে বুয়েট তো ভালো ছিল, বুয়েটে তো চেষ্টা করা যেতে পারতো, বুয়েটে চেষ্টা করোনি। তুমি যদি বুয়েটে চান্স পেতে, তাহলে বলা হতো ঢাবিতে ভালো ছিল, ঢাবিতে তো নেতা খাতা তৈরি হয়, চেষ্টা করে দেখা যাইতো। ঢাবিতে ভর্তি হলে বলা হতো তুমি কি মেডিকেলে চান্স পাওনি, মেডিকেলে তো সহজ ছিল, মেডিকেল তো প্রথমে ভর্তি পরীক্ষা হয়েছে। সো আলটিমেটলি কেউ আসলে তোমাকে ওই সাপোর্টটা দিবে না, যে ঠিক আছে তুমি যেখানে পেয়েছো আলহামদুলিল্লাহ খুব ভালো। তোমাকে এমন ভাবে মানে বলবে, টন্ট মারবে, এবং একই সাথে বলবে যে থাক ভালো হয়েছে। এবং এরকম বলবে যে এই মুহূর্তে যে নার্সিং তো আসলে ভালো, বাট হচ্ছে ডাক্তার হলে ভালো হতো আর কি, আমরা একটু ডাক্তারের কাছে যেতাম। আর তোমার কি মনে হয় না যে সমাজে আসলে প্রত্যেকটা জিনিসেরই গুরুত্ব আছে? এবং তুমি যেহেতু প্রায় 85,000 শিক্ষার্থী এখানে কম্পিট করেছে, সেখান থেকে তুমি একজন শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয়েছো। তো তোমার আসলে কি মনে হয় যে এই সব ফালতু পোলাপাইন বা ফালতু লোকজনের আসলে তুমি তোমার জবাব তোমার মুখে কিভাবে আসলে দিবা, এটা যদি একটু বলতা। আমি মনে করি ভাইয়া, চারপাশে মানুষ আছে, তাদের মুখ আছে, তারা বিভিন্ন ধরনের কথা বলবে, সবার কথা তো আর গায়ে লাগানো যাবে না। নিজের যেটা সিলেক্ট করছি যে আমি আমার এইম এইটা হবে বা আমার সামনে এটা করতে হবে, আমি সেটার উপর ফোকাস রেখে কাজ করতে হবে। আমি মনে করি আমার যে ফিউচার প্ল্যানটা আমি এক্সিস্ট করে নিয়েছি, নার্সিং এর জন্য যেটা আমি বেছে নিয়েছি, আমি সেটার উপর ফোকাস দিতে চাই সম্পূর্ণভাবে। আমি সেখানে নিজেকে নতুন ভাবে তৈরি করব ইনশাল্লাহ। কিভাবে সেখানে ভালো করা যায় সেই দিকে আমার খেয়াল থাকবে, একজন আদর্শ নার্স হওয়ার চেষ্টা করব। আর কে কি বললো সেটা আমি আমি দেখি না। আমি এই কথাটাই আসলে শুনতে চেয়েছিলাম, এবং এই অংশটুকু কেটেই আমি হচ্ছে গ্রুপে দিব। সম্প্রতি দেখলাম একজন শিক্ষার্থী, ও হচ্ছে ঢাকা নার্সিং এ চান্স পেয়েছে। তো বলছে যে আমি ভর্তি হতে গেলাম, তখন আসলে অনেক মানুষজন আশেপাশ থেকে এটা এটা বলছে, আমার আসলে এখন খুব খারাপ লাগছে। তো ওইখানে আবার একজন কমেন্ট করছে যে অনার্সের দিকে আগাবেন কিনা একটু দেখেন। তো আমার মনে হচ্ছে যে আমি একটা কারিগরি পড়াশোনা করছি, আমি এখান থেকে আমি যদি হচ্ছে একেবারে মানে নাও খেয়ে থাকি, তাও আমি হচ্ছে অন্তত পক্ষে এখানে 10-15 হাজার টাকার জন্য আমি হচ্ছে একটা সাপোর্ট দিতে পারবো, আমার একটা সেবা দেওয়ার কি আছে, ক্যাপাবিলিটি আছে। বাট আমি অনার্স করলাম, আমি বাংলায় অনার্স করলাম, আমি হচ্ছে ইতিহাসে অনার্স করলাম। ইতিহাস অনার্স করে আমি কি যুদ্ধ করতে যাব? যুদ্ধ করে আমি খাবো? আমি কি যুদ্ধ করে খাবার সুযোগ আছে? নাই। আমি কি যদি বাংলায় আমি ই করি, আমি কি কবিতা লিখে খাবো? সুযোগ নেই। বাট আমি যদি একেবারে একদম মানে তাদের যে চিন্তার জায়গাটা, যে না আমি হচ্ছে নার্সিং এ পড়লে চাকরি নাই, এটা নাই, ওইটা নাই,
আমার কথা হচ্ছে বাংলাদেশে এখন পর্যন্ত মানে সেবার দিক থেকে অনেক পিছিয়ে বাংলাদেশের পড়াশোনার এই মানে কি বলা যেতে পারে মেডিকেল সেক্টরের পড়াশোনা এখন পর্যন্ত সহজ আছে বা ইজি আছে, ইজি অ্যাক্সেস কিংবা হচ্ছে টাকা পয়সার দিক থেকে অনেক ইজি। বাট এই যে সেবা দেওয়ার জন্য যে পর্যাপ্ত লোকবল এটা কিন্তু হচ্ছে নাই এখন পর্যন্ত। এবং খুব সম্প্রতি আমি একটা হচ্ছে দেখলাম যেখানে হচ্ছে রেজিস্টার্ড নার্সের যে প্রয়োজন তার থেকে প্রায় 50% পরিমাণ হচ্ছে সেখানে উপস্থিত নেই বা হচ্ছে তার পদ খালি। তো এরপরও আসলে মানুষজন এই কথাগুলো কিভাবে বলে একমাত্র তারাই জানে, এবং আল্লাহ তাদেরকে হেদায়েত দিক। এই রমজানের দিকে রমজানের দিনে আমাদের এই একটাই প্রত্যাশা। এবং তোমাদের মতো যারা স্মার্ট আছো এবং যত দিন যাচ্ছে তত স্মার্ট স্টুডেন্টরা হচ্ছে চান্স পাচ্ছে, এবং তাদের পক্ষে আসলে চান্সটা নিয়ে দেওয়া অনেক সহজ হচ্ছে। কেন? কারণ হচ্ছে তারা সেই মানে কষ্টটা তারা বুঝতে পারছে, উপলব্ধি করতে পারছে, এবং তাদের পক্ষে এই অর্জনটা সহজ হচ্ছে। সো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আসলে মানে সরাসরি নার্সিং এর জন্য চেষ্টা করেছো, সরাসরি নার্সিং এর জন্যই তোমাদের বলা যেতে পারে মানসিকতা তৈরি করেছো, এবং এই আশেপাশের লোকজনের কথাগুলো না শুনে নিজের ভবিষ্যতের দিকে অগ্রসর হচ্ছে। এই কারণে তোমাদেরকে আমরা অনেক বেশি সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, এবং তোমাদের পরিবারকেও আমরা অনেক শ্রদ্ধা জানাই যে তারা আসলে এই সাহস তোমাদেরকে দিয়েছে। সর্বশেষ যদি একটু প্রশ্ন করি যে তোমার পরিবারের মানুষজন আসলে কতটা খুশি হয়েছে যদি একটু বলতে। ভাইয়া আমার এখানে আজান দিচ্ছে তো আমি সেইভাবে শুনতে পাচ্ছি না এখন কথা। ও আচ্ছা, আমি একটু তাহলে লাউডলি বলছি যে তোমার ফ্যামিলি আসলে এটা কতটা পছন্দ করেছে, বা তারা কতটা আসলে এখানে তোমাকে মানে অভিনন্দন জানিয়েছে ইত্যাদি ইত্যাদি যদি একটু জানাতে। ভাইয়া আমার কথাই শোনা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমরা এখানেই যেহেতু আজান দিয়ে দিয়েছে, সো আমরা হচ্ছে এখানেই তাহলে আপাতত বিদায় নিচ্ছি, কারণ হচ্ছে আমরা বেশ লম্বা সময় আলোচনা করলাম বিভিন্ন বিষয়ে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি না তুমি এটা শুনতে পারবা কিনা, পরে আমরা যখন আপলোড করবো তখন শুনে নিও। সেটা হচ্ছে আমরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং অসংখ্য অভিনন্দন জানাই আরো একবার চান্স পাওয়ার জন্য। এবং আমরা বিশ্বাস করি তোমাদের পক্ষে যে কোনো কিছু করা সম্ভব নার্সিং এর মাধ্যমে। মানব সেবার জন্য তোমরা যেই প্রচেষ্টা চালিয়ে যাবে সেটার জন্য আরো একবার অভিনন্দন জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। এবং তোমার পরিবারের প্রতি সালাম এবং শ্রদ্ধা জানিয়ে আজকের মতো আমরা আল্লাহ হাফেজ জানাচ্ছি। ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে ঈদ মুবারক। আসসালামু আলাইকুম।